Hello my dear students, Assalamu alaikum. I am Bibi Khadija again before you to discuss passage narration. এর আগের ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের অনেকগুলো রুলস দেখেছি। আজকে আমরা বাকি রুলসগুলো দেখে নিব এবং এর মধ্য দিয়ে আমাদের প্যাসেজ ন্যারেশনের সবগুলো রুলস শেষ হয়ে যাবে আর আমরা প্যাসেজ ন্যারেশনে দক্ষ হয়ে উঠব ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, চলো তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস দেখে নিই। ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো, এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি। সীমা সেড, ওয়্যার আর ইউ গোয়িং নাসিমা। সীমা বলল, নাসিমা তুমি কোথায় যাচ্ছ? এই পুরো সেন্টেন্সের ভিতরে কাউকে নাম ধরে ডাকা হয়েছে, মানে নাসিমাকে নাম ধরে ডাকা হয়েছে। এরকম যদি কোনো সেন্টেন্সের ভিতরে, রিপোর্টিং স্পিচের ভিতরে যদি কাউকে এরকম নাম ধরে সম্বোধন করা হয়, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে সেই নামটি আমরা লিখে দেব, নাসিমা। তাহলে সীমা আস্কড নাসিমা where she was going। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যদি কোনো রিপোর্টিং স্পিচের ভিতরে এইরকম নাম ধরে কাউকে ডাকা হয়, তাহলে আমরা সেটাকে রিপোর্টিং ভার্বের পরপর নিয়ে আসবো এবং বাকিটা নিয়ম অনুযায়ী সলভ করে দেব। ওকে, বাট যদি এরকম থাকে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ফ্রেন্ড, স্যার, ম্যাডাম, এরকম যদি সম্বোধন থাকে, তাহলে আমরা কি করব? চলো দেখে নিই। তমাল সেড টু মি, ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং। তমাল আমাকে বলল, বন্ধু তুমি কি করছো? এখানে দেখো, ও আমাকে বন্ধু বলে সম্বোধন করেছে, অ্যাড্রেস করেছে ফ্রেন্ড বলে। এইরকম ক্ষেত্রে আমরা কি করব? শুরুতেই লিখব অ্যাড্রেসিং অ্যাজ, কি বলে সম্বোধন করলো? ফ্রেন্ড। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড। এরপরে বাকিটা আমাদের নিয়ম অনুযায়ী করে দিব। তমাল asked me what I was doing। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যদি এইরকম রিপোর্টিং স্পিচের ভিতরে কোনো নাম ধরে সম্বোধন করে না রেখে কোনো যে রিলেশন আমাদের ভিতরে, সেই রিলেশনের নাম ধরে অ্যাড্রেস করে, যেমন ফ্রেন্ড অথবা ফাদার অথবা মাদার অথবা সিস্টার অথবা ম্যাডাম, স্যার, এরকম যদি থাকে, তাহলে আমরা লিখব অ্যাড্রেসিং অ্যাজ, যেটা বলে সম্বোধন করব সেটা, তারপরে নিয়ম অনুযায়ী পরিবর্তন করে দেব। আশা করি তোমাদের আর এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এটা কিন্তু আমাদের প্রায় প্যাসেজ নারেশনে দেখা যায়, প্রায় কি থাকেই আসলে প্যাসেজ নারেশনে। কিন্তু ধরো যদি এখানে স্যার থাকতো, তাহলে কি হতো? ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো। দ্য স্টুডেন্টস সেড টু দেয়ার টিচার, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে বলল, স্যার উই ওয়ান্ট টু গো অন এ পিকনিক। স্যার আমরা একটি পিকনিকে যেতে চাই। এক্ষেত্রে দেখো স্যার বলে সম্বোধন করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি করব? দ্য স্টুডেন্টস told their teacher respectfully that they wanted to go on a picnic। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে স্যার থাকার কারণে শুধু আমরা রেসপেক্টফুলি আনলাম। তোমরা এখানে পোলাইটলিও লিখতে পারতে, সব ঠিক আছে, শুধু এখানে স্যার উঠিয়ে দিয়ে আমরা লিখলাম কি রেসপেক্টফুলি। তুমি পোলাইটলিও লিখতে পারবে। আশা করি তোমাদের এইটাও কোনো সমস্যা থাকবে না। ডিয়ার লার্নার্স, আমাদের যখন কোনো ফ্রেন্ডের সাথে বা কোনো কাছের মানুষের সাথে দেখা হয়, তাহলে আমরা কি বলি? গুড মর্নিং, গুড ইভিনিং, তারপরে আমরা বলতে পারি গুড আফটারনুন। এছাড়াও ধরো আমরা কাউকে রাতের যদি বিদায় দিই, কি বলি? গুড নাইট। আবার ধরো কারোর সাথে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, এখন তাকে বিদায় জানাবে, কি বলবে? গুড বাই। আচ্ছা, কেউ তোমার উপকার করলো, তুমি কি বলবে? থ্যাংক ইউ। এই যে আমাদের ছোট ছোট সেন্টেন্সগুলো রয়েছে, এগুলোরও কিন্তু পরিবর্তনের একটা আলাদা নিয়ম আছে। ধরো তুমি কাউকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট বললে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি এই রিপোর্টিং ভার্বটিকে লিখবে উইশড। তাহলে এখানে লিখবে আই উইশড হিম, তারপরে যা আছে তাই, গুড মর্নিং। আই উইশড হিম গুড মর্নিং।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম যখন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট থাকবে তখন আমরা সেড টুর পরিবর্তে লিখব উইশড। ওকে, তুমি যদি কাউকে বিদায় জানাও, গুড বাই, তাই না? এরকম বিদায় জানানোর সময় তুমি কি লিখবে? উইশ বলবে? বিদায় জানানো কি উইশ? না, এটা হচ্ছে বেইড। তাহলে এখানে লিখব হি বেইড মাই ফ্রেন্ডস, না, তাহলে হিজ ফ্রেন্ডস। হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বিদায় জানানো হয় তাহলে আমরা লিখব বেইড, এরপরে অবজেক্টটা লিখে তারপরে আমাদের বিদায় সম্ভাষণটা দিয়ে দিব। আচ্ছা, তুমি কাউকে ধন্যবাদ দিলে, যেমন মাই ফ্রেন্ড সেড টু মি থ্যাংক ইউ, আমার বন্ধু আমাকে বললো থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই তোমার বন্ধুর কোনো একটা উপকার করেছো বা হেল্প করেছো, তাই সে তোমাকে কি দিল? ধন্যবাদ দিল, থ্যাংক ইউ বললো। এক্ষেত্রে তুমি কি করবে? সাবজেক্টটা লিখবে মাই ফ্রেন্ড, সেড টুর পরিবর্তে আমরা কিছুই লিখবো না, আমরা জাস্ট লিখবো থ্যাঙ্কড। মাই ফ্রেন্ড থ্যাঙ্কড, এরপরে অবজেক্টটি লিখে দিব, ব্যাস শেষ। যদি এরকম থ্যাংক ইউ থাকে আমরা থ্যাঙ্কের পরিবর্তে লিখব থ্যাঙ্কড, তারপরে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং সাবজেক্ট লিখে দেব, ব্যাস শেষ। এইভাবেই আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড বাই, থ্যাংক ইউ এগুলোর পরিবর্তন করব। ডিয়ার লার্নার্স, আমরা প্রায় সময় শপথ করি, আল্লাহর নামে শপথ করি, আমাদের দেবদেবীদের নামে শপথ করে থাকি। এই ধরনের যদি শপথ থাকে তাহলে আমরা কি করব? দেখো, সেন্টেন্সের শুরুতে এখানে লেখা আছে বাই আল্লাহ। এরকম যদি সেন্টেন্সের শুরুতে, মানে রিপোর্টিং স্পিচের শুরুতে যদি এরকম বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ এরকম থাকে তাহলে আমরা কি লিখব? এইটার পরিবর্তে আমরা লিখব সোয়ারিং। সোয়ারিং বাই, যার নামে শপথ করা হয়েছে, আল্লাহর নামে শপথ করা হয়েছে, তাই আমি লিখলাম আল্লাহ। সোয়ারিং বাই আল্লাহ। হি রিপ্লাইড দ্যাট। আই, তাহলে হবে হি উড নট লিভ, দিস থাকার কারণে দ্যাট হাউস। এইরকম শপথ বাক্য থাকলে আমরা সেটার পরিবর্তে লিখব সোয়ারিং বাই, যার নামে শপথ করা হয়েছে তাই। যদি এখানে থাকতো বাই মাই লাইফ তাহলে আমরা লিখতাম সোয়ারিং বাই মাই লাইফ, এরপরে বাকিটা নিয়ম অনুযায়ী পরিবর্তন করে দিতাম। ডিয়ার লার্নার্স, এখানে আমরা শপথের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর পরিবর্তন শিখলাম। আমাদের অনেক সময় অনেক সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় সো থাকে, বাট থাকে, দুটো সেন্টেন্সের মাঝখানে সো বাট কানেক্টরস ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা সোর পরিবর্তে কী লিখবো এবং বাটের পরিবর্তে কী লিখবো চলো দেখে। ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমি লিখেছি শাওন সেড টু মিতু। শাওন মিতুকে বলল আই ফিল আনওয়েল, আমি অস্বস্তি বোধ করছি। সো আই উইল নট গো টু স্কুল, তাই আমি বিদ্যালয়ে যাব না। এখানে দেখো সো এর ব্যবহার করা হয়েছে। আমরা কি করব এই ধরনের ক্ষেত্রে? আমরা লিখব শাওন told Mitu that she felt unwell. So, এখন সোর পরিবর্তে আমরা লিখব দ্যাট ইজ ওয়াই। কি লিখব? দ্যাট ইজ ওয়াই, মানে সেই কারণে। she would not go to school. ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো আমি সো থাকার কারণে সোর পরিবর্তে আমি কি লিখলাম? দ্যাট ইজ ওয়াই। আসলে আমাদের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এই ধরনের লিঙ্কার্স ব্যবহার করলে আমাদের প্যাসেজ ন্যারেশনটি অনেক সুন্দর হয়ে ওঠে। এই জন্য আমাদেরকে এই ধরনের লিঙ্কার্স ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো, এখানে আমি লিখেছি দ্য বয় সেড, বালকটি বলল আই হ্যাভ কাম টু কাট ইউর উড, আমি তোমার কাঠ কেটে দেওয়ার জন্য এসেছি। বাট ইউ আর টু উইক টু কাট মাই উড, কিন্তু তুমি খুবই দুর্বল আমার কাঠ কাটার জন্য। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। এখানে দেখো বয় এবং মহিলার মধ্যে কথা হচ্ছে, বাট এখানে একটা বাট ব্যবহার করা হয়েছে কানেক্টরস হিসেবে। আমরা কি লিখব? দ্য বয় টোল্ড দ্য ওম্যান। এরকম যখন আমাদের রিপোর্টিং ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না, আমরা যে লিসেনার সেই তাকে রিপোর্টিং ভার্বের পর নিয়ে আসব। দ্যাট হি হ্যাড কাম টু কাট হার উড। ওকে, এখন
এখন দেখো বাটের পরিবর্তে আমি কি লিখব, উইথ ডিসস্যাটিসফ্যাকশন। কি লিখব, উইথ ডিসস্যাটিসফ্যাকশন। দেখো আমি এখানে লিখলাম উইথ ডিসস্যাটিসফ্যাকশন। একটু খেয়াল করো আমি উত্তরটা কি লিখেছি। দ্য বয় টোল্ড দ্য ওম্যান দ্যাট হি হ্যাড কাম টু কাট হার উড। ওকে, যেহেতু এখানে আমরা বাট আছে, বাটের পরিবর্তে জানি উইথ ডিসস্যাটিসফ্যাকশন লিখতে হয়, তাই আমরা লিখলাম উইথ ডিসস্যাটিসফ্যাকশন। এরপর দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট, মহিলাটি উত্তর করলো হি ওয়াজ টু উইক টু কাট হার উড। আশা করি তোমরা সো এবং বাটের উদাহরণটিও বুঝতে পেরেছ। সো থাকার কারণে আমরা লিখব দ্যাট ইজ ওয়াই, বাট থাকার কারণে আমরা লিখব উইথ ডিসস্যাটিসফ্যাকশন। এখন দেখো আমরা আজকের পার্টে কি কি শিখলাম। আমরা আজকের পার্টে এটা শিখলাম, যদি কাউকে কোনো কিছু বলে সম্বোধন করা হয়, কোনো নামে ডাকা হয়, রিপোর্টিং স্পিচের ভিতরে যদি কাউকে কোনো নামে ডাকা হয়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরে সেই নামটি অবজেক্ট হিসেবে লিখে দিব। এরপর বাকিটা নিয়ম অনুযায়ী করব। বাট যদি স্যার, ম্যাডাম, ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার এই ধরনের কিছু থাকে, তাহলে আমরা সেটা লিখব অ্যাড্রেসিং অ্যাজ। তারপরে আমরা বাকিটা নিয়ম অনুযায়ী করে দিব। স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখব স্যারের পরিবর্তে। তুমি যদি কারোর সাথে দেখা করো, তখন যদি তাকে বলো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, এক্ষেত্রে তুমি কি করবে, এক্ষেত্রে সেটুর পরিবর্তে উইশ বসিয়ে দিবে। কাউকে বলছো গুড বাই, বিদায় জানাচ্ছ, সেক্ষেত্রে তুমি সেটুর পরিবর্তে বেইট লিখবে। তুমি কাউকে কাজের জন্য বা তোমাকে কেউ কাজের জন্য ধন্যবাদ দিল, তখন তুমি কি লিখবে, থ্যাঙ্কের পরিবর্তে লিখবে থ্যাঙ্কড। এরপর সাবজেক্ট এবং অবজেক্ট বাকিটা ঠিকঠাক। তারপরে তুমি যদি কখনো কোনো কিছুর নামে শপথ করো, আল্লাহর নামে শপথ করো, গডের নামে শপথ করো, বাই মাই লাইফ, এই ধরনের কোনো শপথ করে থাকো, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই লিখব সোয়ারিং বাই, যেই নামে শপথ করা হয়েছে সেটা লিখ। কোনো সেন্টেন্সে কানেক্টরস হিসেবে যদি সো থাকে, তাহলে সোর পরিবর্তে আমরা লিখব দ্যাট ইজ ওয়াই। যদি বাট থাকে তাহলে লিখব উইথ ডিসস্যাটিসফ্যাকশন। আমরা প্যাসেজ ন্যারেশনে মোটামুটি সবগুলো রুলসই শেষ করলাম, আগের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে। এইখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক লিঙ্কার্স আমরা ব্যবহার করেছি। এই লিঙ্কার্সগুলো আমরা কেন ব্যবহার করেছি, আমরা ব্যবহার করেছি প্যাসেজ ন্যারেশনগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য এবং প্যাসেজ ন্যারেশনটিকে শ্রুতিমধুর করে তোলার জন্য। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকের রুলসের মাধ্যমেই প্যাসেজ ন্যারেশন শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস করব এবং এরই মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা প্যাসেজ ন্যারেশনে 100% সফলতা অর্জন করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।